আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমরা ফৌজদারি কার্যবিধি আইনের ৭৫ ধারা থেকে আলোচনা করব। তাহলে ৭৫ ধারা কি বলছে? গ্রেপ্তারি পরোয়ানা। এখন গ্রেপ্তারি পরোয়ানাটা কি? গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে কোনো মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য আদালত থেকে যে পরোয়ানা ইস্যু করা হয় তাকে গ্রেপ্তারি পরোয়ানা বলে। এটা আসলে একদম সহজ ভাষায়, সংক্ষিপ্ত ভাষায়। এখন এটা কি আছে? এটা আসলে গ্রেপ্তারি পরোয়ানা কোনো মামলার আসামিকে আদালত থেকে কোনো মামলার আসামিকে গ্রেপ্তার পূর্বক আদালতে হাজির করার জন্য বর্ণিত মামলার আসামির নাম, ঠিকানা, মামলা নম্বর, ধারা উল্লেখপূর্বক এবং আদালতের কোনো প্রিজাইডিং অফিসার বা কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত যে আদেশনামা ইস্যু করা হয় সেই আদেশনামাকে গ্রেপ্তারি পরোয়ানা বলে। গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু এক কপি ইস্যু করা হয়। এটা হলো ৭৫-১। ৭৫-২ কি বলছে? গ্রেপ্তারি পরোয়ানার ধরন। এখন গ্রেপ্তারি পরোয়ানার ধরন কি? গ্রেপ্তারি পরোয়ানাতে অবশ্যই একজন ম্যাজিস্ট্রেট অথবা কোনো প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এটা হলো ৭৫-২। ৭৫-৩ কি বলছে? ৭৫-৩ বলছে কি যে গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকা। অর্থাৎ এই যে গ্রেপ্তারি পরোয়ানাটা ইস্যু করা হয়েছে, এই গ্রেপ্তারি পরোয়ানাটা আদালত যতদিন বাতিল না করবে এবং যে আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে সেই আসামি ততদিন গ্রেপ্তার না হবে, ততদিন পর্যন্ত এই গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকবে। তাহলে এই যে গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে বা গ্রেপ্তারি পরোয়ানার সংজ্ঞা, এই ক্ষেত্রে আমরা পিআরবি ৩১৫ ও ৪৬৮ ব্যবহার করব। আর এই যে গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকা, এই ক্ষেত্রে আমরা পিআরবি ৩২৩ ব্যবহার করব। এখন এইখানে আরো একটা কথা আছে, সেটা আসলে রিকল বলে একে। রিকলটা আসলে কি? এটা হচ্ছে এই যে আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে সে যদি আদালতে আত্মসমর্পণ করে বা স্বইচ্ছায় আদালতে হাজির হয়, তখন আদালত তার যদি জামিন মঞ্জুর করে এবং তার নামে যে পরোয়ানাটা ইস্যু করা হয়েছিল সেই পরোয়ানাটা তখন বাতিল করে দেয়। এটাকেই রিকল বলে। এটা আসলে পিআরবি ৩২৩। তাহলে ৭৫-এর পর আসলে ৭৬। ৭৬-এ কি বলছে? আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারে। অর্থাৎ যে ব্যক্তির নামে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে, আদালত যদি মনে করে যে নির্দিষ্ট পরিমাণ জামানত যদি সে প্রদান করে তাহলে তাকে গ্রেপ্তার না করেও তাকে ছেড়ে দিয়ে আসা যাবে। এখন এইটা এই যে তাকে ছেড়ে দিয়ে আসা হলো, এখানে আমরা পিআরবি ৩১৭ ব্যবহার করব। এখন মনে করেন যে এই যে তাকে ছেড়ে দিয়ে আসা হলো, এখন এই যে কিভাবে ছেড়ে দিয়ে আসা হবে, এটা ওই পরোয়ানার উপরে আদালত লিখে দেবে যে সে জামিনযোগ্য, মানে সে যে অপরাধী হোক, সে তার যদি জামিনের ব্যবস্থা থাকে তাহলে আদালত জামিনযোগ্য পরোয়ানার উপরে এই জিনিসটা উল্লেখ করে দেবে যে তাকে নির্দিষ্ট পরিমাণ যদি জামানত প্রদান করে বা নির্দিষ্ট পরিমাণ যদি জামিনদার সংগ্রহ করতে পারে, অথবা যদি স্থানীয় কোনো মানে চেয়ারম্যান বা মেম্বারের উপস্থিতিতে সে বলে যে আমি নির্দিষ্ট সময় আদালতে যে হাজির হব, এই ক্ষেত্রে তাকে ছেড়ে দিয়ে আসা যাবে। এটা স্লোগান ৭৬-২। এখন ৭৬-৩ যে কি বলছে? এই যে জামিনদার বা জামানত বা মুচলেখা প্রদান করা হলো, সে যদি নির্দিষ্ট সময় আদালতে হাজির হয় তাহলে আদালত তার যে মুচলেখাটা করছিল সেটা আদালতে প্রেরণ করলে পরা সেটা কার্যকরী হয়ে যাবে। এটা ছিল ৭৬-৩। এখন হচ্ছে ৭৭। ৭৭-এ কি বলছে? গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত যার প্রতি নির্দেশিত হয়ে থাকে। এখন গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু এক বা একাধিক পুলিশ অফিসারের উপর নির্দেশিত হয়ে থাকে।
এখন এই এক বা একাধিক পুলিশ অফিসারের নিয়োগ যদি নির্দেশিত হয়ে থাকে, এখন সবাই কার্যকরী করবে, সবাই চেষ্টা করবে কার্যকরী করার জন্য। এর ভিতর থেকে যে কোনো একজন এই পরোয়ানাটা যদি কার্যকারী করে, তাহলে পরোয়ানা কার্যকারী হয়েছে বলে গণ্য হবে। এটা হলো ৭৭-২। আর এই যে এক বা একাধিক পুলিশ অফিসার, এটা মনে করেন কি যে আপনার যে কোনো একটা নির্দিষ্ট থানার এক বা একাধিক পুলিশ অফিসার হইতে পারে, অথবা জেলার জেলার বিভিন্ন থানা এটা বন্টন করে দিতে পারে। তার কারণে দেখা যাচ্ছে অনেক সময় ফেরারি আসামি বা দাগি আসামি এরা আত্মগোপন করে থাকে। এই ক্ষেত্রে এক বা একাধিক পুলিশ অফিসার এটা পরোয়ানাটা প্রেরণ করে থাকে। ৭৭। ৭৮-এ কি বলছে? জমির মালিক। এখন জমির মালিকের কাছে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করে গ্রেপ্তারি কার্যকারী করা যায়। এখন এই যে জমির মালিক, ৭৮-এর ১-এ যে কি বলছে, যে জমির মালিকের কাছে যে গ্রেপ্তারি পরোয়ানাটা প্রেরণ করা হলো, এই জমির মালিকের কাছে যদি গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করা হয়, তখন ওই জমির মালিক ওই জমিতে যদি ওই আসামি প্রবেশ করে, তাহলে তাকে গ্রেপ্তার করবে এবং গ্রেপ্তার করে তাকে, এটা হলো ৭৮-এর ১ গ্রেপ্তার করবে। ৭৮-এর ২-এ কি বলছে? তাকে গ্রেপ্তার করা কার্যকারী করে দ্রুত তাকে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করবে। এটা হলো ৭৮-এর ২। আর ৭৮-এর ৩-এ যে কি বলছে? এই যে ব্যক্তিকে জমির মালিক গ্রেপ্তার করে নিয়ে আসছে, এখন তার গ্রেপ্তারি পরোয়ানায় যদি ৭৬ ধারা শর্তাবলী উল্লেখ থাকে, অর্থাৎ তাকে যদি ছেড়ে দেওয়ার নির্দেশনা থাকে বা সে যদি নির্দিষ্ট পরিমাণ জামানত দিতে পারে, তাহলে এই ক্ষেত্রে জামানত নিয়ে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে। আর সে যদি জামানত দিতে না পারে, তাহলে তাকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করতে হবে। এটা আসলে ৭৮-এর ৩। ৭৯ ধারা কি বলছে? ৭৯ ধারা বলছে যে গ্রেপ্তারি পরোয়ানা যে অন্য পুলিশ অফিসারের কাছে যদি, মানে গ্রেপ্তারি পরোয়ানা অন্য পুলিশ অফিসার দ্বারা কার্যকরীকরণ। এখন এই ক্ষেত্রে কি আছে? এখন অন্য কোনো অফিসার দ্বারা যদি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকারী করতে হয়, সেক্ষেত্রে তাকে লিখিতভাবে এটা তার কাছে হস্তান্তর করতে হবে। লিখিতভাবে হস্তান্তর না করলে পরে এই গ্রেপ্তারি পরোয়ানা সে কার্যকরী করতে পারবে না। ৭৯। আর ৮০-তে যে কি বলছে? যে সারমর্ম জানাইতে হবে। এখন এই যে আপনি যে আসামিকে গ্রেপ্তার করতেছেন বা যাকে গ্রেপ্তার করার জন্য আদালত থেকে আপনি ক্ষমতা প্রাপ্ত হয়েছেন, একে গ্রেপ্তার করার সময় সে যদি গ্রেপ্তারের কারণ জানতে চায়, তাকে জানাইতে হবে এবং গ্রেপ্তারি পরোয়ানাটা তাকে দেখাইতে হবে, এবং কোন মামলায় কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে এই সারমর্মটা তাকে জানাইতে হবে। এটা আসলে ৮০। তাহলে আজকে এ পর্যন্তই প্রিয় ভাই ও বোনেরা। ইনশাল্লাহ আমরা আবার আগামী ক্লাসে এরপর থেকে আবার আলোচনা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম।